হাওর সহ সারা দেশে ধান কাটা উৎসব, ব্যস্ততা মাড়ায়ে ভালো ফলনে কৃষাণীর মুখে হাসি। বৃষ্টি ঢলের আভাসে সুনামগঞ্জে দুশ্চিন্তা। এখন বালাই আছে, ধানের ফসল খুব বেশি ফলছে, ঠিক আছে, ধান খাড়া হইতেছে অনেক। আবহাওয়া খারাপ তো পানি তলে যাবে, মনে হচ্ছে যাইতেও পারে ধান। 3 বন্ডের মাঝে মনে একবার কাটা হয়েছে আর 2 ভাগ রয়েছে কাটার বাহির। ঘোষিত সময়সীমায় সংস্কার শেষ করে নির্বাচন দাবি জামায়াতের। বিএনপির বিপুল জনসমর্থনের ভয়ে ভোট এড়িয়ে যাওয়ার অভিযোগ দলটির। 2 মার্কিন উপসহকারী মন্ত্রীকে শুল্ক বিষয়ে জানিয়েছে সরকার, জানালেন তৌহিদ হোসেন। মুর্শিদাবাদে দাঙ্গায় বাংলাদেশকে জড়ানোর প্রতিবাদ ঢাকার। রোহিঙ্গা প্রত্যাবাসন কঠিন হলেও অসম্ভব নয় বলছেন বিশ্লেষকরা। আরাকান আর্মির সঙ্গে আলোচনা চালিয়ে নেওয়ার পরামর্শ। এবং হবিগঞ্জে ট্রাক পিকআপ সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ গেল 4 ইটভাটা কর্মীর। চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জ, ময়মনসিংহে আরও 6 জন নিহত। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তন্ময় কুমার রায় এবং আমি তানজিলা খান। তন্ময়, আমরা কিন্তু শিরোনামে বলছিলাম হাওড়ে ফসল ঘরে তোলার ধুম চলছে এবং এতে এক ধরনের উৎসবের আমেজ তৈরি হয়েছে। গ্রাম বাংলার যে উৎসব, সেই উৎসব মুখর পরিবেশ দেখা যাচ্ছে সেখানে গ্রামগুলোতে। বৈশাখ মাসের শুরু থেকে হাওড়ে পুরোদমে শুরু হয়েছে এই ধান কাটা ও মাড়াই এবং এতে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও শ্রমিকরা, যারা এই ধান কাটার সঙ্গে জড়িত রয়েছেন। এবং এবার কিন্তু ধানের ফলনও বেশ ভালো হয়েছে, কিন্তু দাম নিয়ে অভিযোগ করেছেন কৃষকরা। এবং একই সঙ্গে শ্রমিকের কিছুটা সংকট রয়েছে এবং সংকট রয়েছে, বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যে কারণে তাদের কপালে এখন দুশ্চিন্তার কিছুটা ভাঁজ রয়েছে। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো সহকর্মী হারুনুর রশিদের প্রতিবেদন থেকে। হাওরের বুকে ধান কাটছেন আর মনের আনন্দে গলা ছেড়ে গান গাইছেন কৃষক জলিল মুন্সি। এবারে ধানের ফলন ভালো হওয়ায় খুশিটা একটু বেশি। গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। হাওরের বিস্তৃত জলাভূমিতে এখন ঢেউ খেলছে সোনালী ফসল। নতুন ধানের মৌ মৌ গন্ধে উন্মাতাল হাওরের বাতাস। স্বপ্নের ফসল গোলায় ভরার ধুম লেগেছে কৃষকের। বড় ফসলের অফুরন্ত ভাণ্ডার হিসেবে পরিচিত হাওর অঞ্চলের বেশিরভাগ আবাদি জমি বছরের 6 মাস থাকে পানির নিচে। নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত কৃষক এই জমিতে আবাদ করেন বোরো ধান। এই একটি ফসলেই হাওরপাড়ের কৃষকদের আয়ের অন্যতম উৎস আর সারা বছরের খাবারের যোগান। নেত্রকোনার মদন, খালিয়াজুড়ি ও মোহনগঞ্জ উপজেলার ছোট বড় মিলিয়ে 135টি হাওরে পর্যায়ক্রমে শুরু হয়েছে ধান কাটা ও মাড়াই। এসব কাজে স্থানীয় কৃষকদের পাশাপাশি দূর দূরান্ত থেকে হাওরে এসেছেন কয়েক হাজার শ্রমিক। পাশাপাশি কয়েকশো কম্বাইন হারভেস্টার মেশিনেও চলছে ধান কাটা। কঠোর পরিশ্রম আর অনুকূল আবহাওয়ায় এবার ভালো ফলনে কৃষকের মুখে চওড়া হাসি। ধানের যে দাম, এই দামে তো আমরা কোলায় উঠতে পারতেছি না। এবছর শ্রমিক পাওয়াটা একটু কমই পাওয়া যাইতেছে, আপনার এই মেশিনও একটু কম পাওয়া যাইতেছে। কামলা খরচ দিয়া মানে টাকা পয়সা বেশি থাকে না। একই অবস্থা কিশোরগঞ্জের ইটনা, মিটামইন, অষ্টগ্রাম ও নিকলি উপজেলার হাওরগুলোরও। ভোর থেকেই হাওরে ধান কাটা ও মাড়াইয়ের কাজে কৃষক শ্রমিকের তুমুল ব্যস্ততা। চলতি বছর বন্যা আর অতিবৃষ্টি না হওয়ায় স্বাচ্ছন্দ্যে ধান ঘরে তোলার স্বপ্ন দেখছেন চাষিরা। ফসল এবার খুব ভালো হয়েছে ইনশাল্লাহ। মানে এই বছর বৃষ্টি কম, মুনির দামও কম। ধান অনেক ফসল হয়েছে, ভালো আছে, কিন্তু দামটা যদি সঠিক থাকে এটাই ঠিক আর কি। বিস্তর পরিমাণ ক্রয় খরচ হয়েছে, তেল ডিজেলের দাম বাড়তি, ওখানে কাঁচা ধান আমরা একবারে সস্তা বেচতেছি। তবে হাওরের অনুন্নত যোগাযোগ ব্যবস্থায় দুর্ভোগের শেষ নেই কৃষকের।
ধান ঘরে নেয়ার একমাত্র মাধ্যম লরি ট্রাক। এছাড়া শ্রমিক সংকটের পাশাপাশি ভারতের চেরাপুঞ্জি, সুনামগঞ্জ ও নেত্রকোনায় বৃষ্টিপাতের কারণে কিছুটা দুশ্চিন্তা বেড়েছে কৃষকের মনে। মাটির রাস্তা বৃষ্টি আসলে এই ধান চাল নেওয়ার জন্য খুব কষ্ট। ফসল খুব ভালো তাহলে কি হইব, এই রাস্তাঘাটে লেগে ধান চাল নিতে পারি না। কৃষকরা যে আশা আমরা করছিলাম যে মোটা ধানটা প্রায় 1000 টাকা দর পাবো, এখন বর্তমানে মোটা ধানটা আছে 840 থেকে 50 টাকা। এদিকে নেত্রকোনার হাওরাঞ্চলে এ পর্যন্ত 35 ভাগ ধান কাটা হয়েছে, আর কিশোরগঞ্জের হাওরে কাটা হয়েছে 23 ভাগ। শতকরা 80 ভাগ পেকে গেলেই দ্রুত ধান কর্তনের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। এই মুহূর্তে ফসলের অবস্থা খুবই ভালো, কোনো রোগ বা পোকামাকড় আক্রমণ একদমই নেই। আবহাওয়া যদি অনুকূলে থাকে, কোনো বিরূপ পরিস্থিতিতে যদি আমরা না পড়ি, তাহলে বড় একটা বাম্পার ফলন হবে বলে আমরা আশা করি। আর এই মুহূর্তে কৃষকদের জন্য আমাদের পরামর্শ হলো, জমির শতকরা 80 ভাগ ধান পেকে যাওয়ার সাথে সাথে ধান কর্তন করুন, অন্যথায় অতিবৃষ্টি বা শিলাবৃষ্টির কারণে ফসলের একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে। কৃষি বিভাগ জানায়, চলতি বছর কিশোরগঞ্জের হাওরে 1,04,000 হেক্টর এবং নেত্রকোনার হাওরে 41,075 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, যা থেকে প্রায় 11 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হবে। হারুনুর রশিদ, এখন নেত্রকোনা। সিলেট অঞ্চলে গ্রামীণ জনপদে এখন ধান কাটার ব্যস্ততা। যদিও বৈরী আবহাওয়ায় অনেক কৃষকের কপালেই চিন্তার ভাঁজ। বৃষ্টি শুরু হওয়ায় ধান ঘরে তোলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কাও। সংশ্লিষ্ট দপ্তর বলছে সময়ের আগেই জমির ফসল উত্তোলন সম্ভব। গুলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন সেলিম মিয়া। হাওরপাড়ের মানুষের কাছে বৈশাখ মানেই ভোর থেকে সন্ধ্যা অবধি সোনালী ফসল সংগ্রহের উৎসব। কিন্তু বৈশাখের শুরুতেই আবহাওয়ার বৈরিতায় সেই আনন্দে অনেকটাই ভাটা পড়েছে। সুনামগঞ্জ জেলার তাহিরপুরের বাসিন্দা মুর্তুজা আলী 20 বিঘা জমি চাষ করলেও ধান পুরোপুরি না পাকায় এখনো সোনারঙা ধানে কাঁচি লাগাতে পারেননি তিনি। তার উপর প্রতিকূল আবহাওয়ায় কপালে চিন্তার ভাঁজ এই কৃষকের। রোদ দিলে তেমন কোন কষ্ট নেই, রোদ যদি হয়ে যায়, খালি রোদ ধান দিলে তো ধান গেরাই হয়। ধান যদি না কাটা হয়, হঠাৎ করে বড় বন্যা হয়ে যায়, তো ডুবে যাব, হাওড় ডুবে গেলে তো ধান হারা যেত না। মুর্তুজা আলীর মতো সিলেট অঞ্চলের প্রায় 28 লাখ কৃষক এখন একই দুশ্চিন্তায়। যদিও কেউ কেউ ধান কাটার উৎসব শুরু করেছেন, তবে তা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই পিছিয়ে, কারণ আবহাওয়ার পরিবর্তন আর অনেক জায়গায় পাকেনি ধান। এই রোদ্রের কারণে তোমার বৃষ্টির কারণে তোমার ব্যস্ততা, আনালে ব্যস্ততা থাকলো, নাহলে মানুষ তো এখন খাটা ধরা পুরা দমে লাগতো, বৃষ্টি লেগে খাটে না। ফসল ভালো হয়েছে উৎপাদনটা, তবে আপনার যদি আল্লাহ যদি তুলায় তো আরো ভালো হইতো। আবহাওয়া যেন ওয়াসিন গরম দিছে, বৃষ্টি হয়েছে না, ওই কারণে ফাঁচি হয়ে গেছে। আর যদি বৃষ্টি দিত হতে ধান আরো আগে লাগিয়ে দিত। আবহাওয়ার প্রতিকূলতায় ধান কাটা নিয়ে শঙ্কা শ্রমিকদেরও। তারাও বলছেন, এমন পরিস্থিতি থাকলে ভূমি মালিকদের সাথে ভাটা পড়বে তাদের আয় রোজগারেও। বৃষ্টির মাঝে ধান ভিজে এলে বৃষ্টির মাঝে কাটা আগ্রহ না, ধান খরম থাকলে রোদ থাকলে ধানটা কাটা মাঝে আগ্রহ। তবে ধান পাকছে না কারণে আমরা কাটতে পারতাছি না। এখন পরিবেশ, আজকের পরিবেশটা ধান কাটা একবারে খুবই কম, কামলা আরো পড়ছে না, অর্ধেক কাটা হইছে না, 3 ভাগের 1 ভাগ গেছে, 2 ভাগই রয়ে গেছে। অন্যদিকে অনেক কৃষক উৎসব মুখর পরিবেশে পরিপুষ্ট ধান কাটা মাড়াই করে গোলায় ভরছেন। উৎপাদিত ফসলের বাম্পার ফলনে বেশ খুশি তারা। আল্লাহ দিলে এবার বাম্পারটা ফসল ধান ভালো হয়েছে, আর টুক ভালো হয়তো যদি বৃষ্টি আমরা পাইতাম শুরু থেকে। সিলেট বিভাগের 4 জেলায় এবার বুড়ো ধানের আবাদ হয়েছে 4,97,119 হেক্টর, যার মধ্যে কাটা হয়েছে 53,411 হেক্টর, যা মোট উৎপাদনের 10.75%। তবে কৃষি অধিদপ্তরের আশা, দুর্যোগের আগেই হাওরের ধান কাটা সম্ভব হবে। কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে এবং দ্রুত যাতে ধান পাকার পর কর্তন করে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, এবং আমাদের মাঠ পর্যায়ে কর্মকর্তাগণ মাঠে অবস্থান করছেন। এবং আমরা আশা করছি যে আমাদের যদি আবহাওয়া অনুকূলে থাকে, আমাদের যে ব্রুধান লক্ষ্যমাত্রা, আমাদের 20,51,000 মেট্রিক টন চাল আমাদের এই বছর এর চেয়ে আমরা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাব। একদিকে উৎকণ্ঠা, অন্যদিকে উৎসব। আবহাওয়ার এই বৈরী পরিবেশ নিয়ে সিলেট অঞ্চলের কৃষকদের মধ্যে নানা দ্বিধাদ্বন্দ্ব থাকলেও সংশ্লিষ্ট দপ্তরগুলো বলছে, কৃষকদের এই সারা বছরের অর্জিত ফসল ঘরে না তোলা পর্যন্ত সারাক্ষণ তারা মাঠ পর্যায়ে কৃষকদের সাথেই কাজ করবেন। চলতি বছর সিলেট অঞ্চলে 20,51,000 টন ধান উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 10,250 কোটি টাকা।
গুলজার আহমেদ, এখন সুনামগঞ্জ। হাসিনার মতো অন্য কোনো ফ্যাসিবাদের উদ্ভব হলে তাদের তাড়ানো সময়ের ব্যাপার বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে প্রেস ক্লাবের সামনে বিএনপির নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ গুম হওয়া সব নেতাকর্মীর অবিলম্বে সন্ধানের দাবিতে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদের যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের অপহরণের দায় শেখ হাসিনার ফাঁসি দাবি করেন বিএনপির এই নেতা। বিএনপি যাতে ভোটের মধ্য দিয়ে জনসমর্থন নিয়ে ক্ষমতায় যেতে না পারে সেজন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে মন্তব্য করে তিনি আরও বলেন, একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করেন। এই সরকারের কাজ কামে দেশবাসী খুবই উদ্বিগ্ন। তারা কি চায় সেটাও আমরা বুঝি না। বিএনপিকে পাশ কাটানোর জন্য, যাতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে, মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে, ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে, সেই জন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন থাইল্যান্ডের এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের একটি প্রতিনিধি দল। সকাল 10:30টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়। এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস থাইল্যান্ডের 4 সদস্যের একটি দলের নেতৃত্ব দেন সংগঠনটির নির্বাহী পরিচালক ব্রিজার রোজারেস। প্রায় ঘণ্টাব্যাপী চলে বৈঠকটি। আন্তর্জাতিক এই সংগঠনটি জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে এশিয়ান গণতান্ত্রিকরণের প্রচার ও সমর্থনের জন্য কাজ করে থাকে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের গণহত্যার বিচার ও পর্যাপ্ত সংস্কার সম্পন্ন করে প্রধান উপদেষ্টা যে সময়সীমা বেঁধে নিয়েছেন সে সময়ের মধ্যেই জামায়াত নির্বাচন যেতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনে তিনি কথা বলেন। দীর্ঘ 18 বছর পর কোনো খোলা মাঠে এই কর্মী সম্মেলন ঘিরে নেতাকর্মীদের ঢল নেমেছে। সকাল থেকে নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে সম্মেলন স্থলে এসে হাজির হন। পুরো সম্মেলন কেন্দ্র উপচে পড়ে সড়কেও থমকে দাঁড়ায় প্রধান অতিথির বক্তব্য শুনতে। লাকসাম উপজেলা এবং লাকসাম পৌরসভা ছাড়া কর্মী সম্মেলনকে ঘিরে আশেপাশের উপজেলা থেকেও নেতাকর্মীরা আসেন। এই কর্মী সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি ATS মাসুম। ডক্টর প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে একটি জাতীয় নির্বাচনের লক্ষ্যে আমরা যে অভিযাত্রা শুরু করেছি, তিনিও নির্বাচনের একটি ডেডলাইন দিয়েছেন। আমরা বলেছি আপনি যে টাইম দিয়েছেন তার উপরেই যেন আপনি ঠিক থাকেন, এর মধ্যেই সংস্কার করে মানবতা বিরোধীদের বিচার করে একটা নিরপেক্ষ নির্বাচন দেন। আমরা নির্বাচনে যেতে প্রস্তুত আছি। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিষয়টি তারা আমলে নিয়েছে বলেও জানান তিনি। সকালে ফরেন সার্ভিস দিবস উপলক্ষে এক আলোচনা শেষে তিনি সাংবাদিকদের বলেন, বহির্বিশ্বের টালমাটাল পরিস্থিতির ঢেউ সামাল দিতে বাংলাদেশের পর্যাপ্ত কূটনৈতিক সক্ষমতা নেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রযুক্তিগত ও কাঠামোগত দুর্বলতা কাটিয়ে উঠতে কাজ চলছে বলেও জানান তিনি। এ সময় আরাকান আর্মির ব্যাপারে নিকোল চুলিকের সঙ্গে কোনো কথা হয়নি বলেও নিশ্চিত করেছেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিদেশে যাওয়া শ্রমিকদের 80% সমস্যাই ঢাকা থেকে তৈরি হয়। এ সময় মুর্শিদাবাদের দাঙ্গার ঘটনায় বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদ জানিয়েছে ঢাকা। ট্যাক্স যেটা ট্যারিফের প্রসঙ্গ উঠেছে এবং আমরা বলেছি যে আমরা তো চেষ্টা করছি তোমাদের বাণিজ্য বাধা কমিয়ে আনতে। এবং আমি আরেকটা পয়েন্ট উল্লেখ করেছি যে আসলে তো দুই পক্ষের মধ্যে তফাৎটা যতটা বলা হয় অতটা তো আসলে না, কারণ সার্ভিসেস সেক্টরে তো আমরা প্রচুর আমদানি করি। তোমাদের চাপ সৃষ্টি করতে হবে ওখানে যে নতুন ডিসপেন্সেশন আসবে তাদের উপরে, যে রোহিঙ্গাদের মানবিকভাবে বিবেচনা করতে হবে এবং তাদেরকে তাদের অধিকার দিয়ে। 6 দফা দাবিতে আন্দোলনরত সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করছে। এই মুহূর্তে তেজগাঁও এলাকায় আছেন সহকর্মী রকিবুল রাহাত। গণমিছিলের পর আর কোনো কর্মসূচি কি আজ আছে কিনা একটু জানাবেন আমাদেরকে।
কিছুক্ষণ আগেই কিন্তু তাদের এই কাফন মিছিলটি শুরু হয়েছে এবং গত বুধবার থেকে এই পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের 6 দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করে এবং সেদিন কিন্তু তারা তেজগাঁওর 7 রাস্তা সড়কটি অবরোধ করে রাখে এবং তারপর বিভিন্ন আলোচনার পরে এখন পর্যন্ত কিন্তু তারা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। অর্থাৎ তাদের যে 6 দফা দাবি রয়েছে সেই 6 দফা দাবির পক্ষে আজকে তারা কাফন মিছিল করছে এবং এখন পর্যন্ত এই মিছিল থেকে তারা কোনো ঘোষণা দেননি পরবর্তী কর্মসূচি কি হবে। তবে গতকাল সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সঙ্গে এই পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের প্রতিনিধি দল বৈঠক করেছে। সেই বৈঠক থেকে বের হবার পর শিক্ষার্থীরা জানিয়েছেন যে যে আলোচনা হয়েছে অর্থাৎ তাদের 6 দফা মেনে নেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সঙ্গে যে কথা হয়েছে তাতে তারা সন্তুষ্ট নয়, তারা সামনের দিকে আরো বড় আন্দোলন করবে। এর আগে গত বুধবার তারা 7 রাস্তা সড়ক যখন অবরোধ করে তখন কিন্তু তারা 6 দফা দাবি করছিলেন এবং সেই তাদের 6 দফা দাবির মধ্যে অন্যতম কয়েকটি দাবি ছিল তারা আলাদা করে কারিগরি মন্ত্রণালয় গঠন করতে বলছে সরকারকে এবং একই সঙ্গে বিশেষায়িত কারিগরি বিশ্ববিদ্যালয় করার একটি দাবিও তারা তুলেছেন এবং যারা কারিগরি শিক্ষা বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট তারা দেখা যায় বিভিন্ন সেক্টরে পড়াশোনা করে এসে কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক উপপরিচালক বা অধ্যক্ষ সেই পদে তারা নিয়োগ পান। তারা বলছেন এই ধরনের নিয়োগও বন্ধ করতে হবে এবং গত বুধবারে তারা যখন সড়ক প্রায় 8 ঘন্টা তারা তেজগাঁওয়ের 7 রাস্তা সড়ক অবরোধ করে রাখেন এবং সেদিন রাতেই অর্থাৎ বুধবার রাতেই কিন্তু ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের যে অধ্যক্ষ সেই অধ্যক্ষকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে অপসারণ করা হয় এবং নতুন আরেকজন অধ্যক্ষকে কিন্তু ভারপ্রাপ্ত হিসাবে সেখানে নিয়োগ দেওয়া হয়। তারপরেই গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সকাল 11টার দিকে কারিগরি শিক্ষা বোর্ডের যারা রয়েছেন এবং পলিটেকনিকের যারা রয়েছেন তারা শিক্ষা মন্ত্রণালয়ে যান এবং শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে তারা অতিরিক্ত শিক্ষা সচিবের সঙ্গে তারা মূলত বৈঠক করে এবং প্রায় 2 ঘন্টা ব্যাপী বৈঠক থেকে বের হয়ে কিন্তু কারিগরি শিক্ষা বোর্ডের প্রতিনিধি দল জানিয়েছে যে তাদের যে বৈঠক সেই বৈঠক ফলপ্রসূ হয়নি, অর্থাৎ তারা যে দাবিগুলো করেছে সেই দাবিগুলো কিন্তু তাদের পূরণ হয়নি এবং সেজন্যই কিন্তু গতকাল রাতে তারা আবার মশাল মিছিল করেছে এবং গতকাল রাতে তারা মশাল মিছিল করার পরে সেই মশাল মিছিল থেকে ঘোষণা দিয়েছে যে তারা আজকে জুমার পরে তারা কাপড়ের কাপড় বেঁধে মিছিল করবে এবং আজকের এই যে কাপড় মিছিল হচ্ছে সেখান থেকে তারা ভবিষ্যতে তারা যেহেতু বলেছে যে আরো কঠোর আন্দোলনে তারা যাবে তার একটি ঘোষণা হয়তো আসবে। এই ছিল তেজগাঁও থেকে আমার কাছে সবশেষ। মিম, তেজগাঁও থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রকিবুল রাহাত। কাজ শেষ করে বাড়ি ফেরা হলো না হবিগঞ্জের 4 ইটভাটা কর্মীর। মুন্সিগঞ্জ থেকে পিকআপে করে রওনা হয়ে প্রাণ গেল বাসের ট্রাকের ধাক্কায়। এছাড়াও সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা ও ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও 6 জন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মুন্সিগঞ্জে ইটভাটার কাজ শেষে নিজ নিজ বাড়ি ফিরছিলেন সবাই, কিন্তু বাড়ি ফেরার আগেই হবিগঞ্জ মাধবপুরের বাখরনখর এলাকায় ঝরে গেল 4টি প্রাণ। বৃহস্পতিবার রাত 3টার দিকে ইটভাটার কর্মীদের মালামাল সহ 17 যাত্রী বহনকারী সিলেটগামী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ঢাকামুখী ট্রাকের। এতে ঘটনাস্থলেই 4 জন নিহত হন, যাদের 3 জনের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জে। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ জব্দ করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়। তারা গেছিল ব্রেকফিল্ড কাজ শেষ করে আসার পথে অ্যাক্সিডেন্ট করেছে। আমরা মনে করি এটা শূন্য মনে করেন যে আইসি কেন। ট্রাক এবং পিকআপ মুখোমুখি হয়, মুখোমুখি হওয়ার পরে ঘটনাস্থলে 4 জন মারা যায়। তার 3 জনেরই একই পরিবারের আর একজনের পিকআপের হেল্পার। চুয়াডাঙ্গা ঝিনাইদহ মহাসড়কে বাসের ধাক্কায় ভ্যানের 2 যাত্রী নিহত হয়, গুরুতর আহত হয় আরও 1 জন। ভোরে চুয়াডাঙ্গা সদর উপজেলার 9 মাইল বাজারের পাশে এই দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। রাস্তায় উঠে মনে ওদিকতে পরিবহন কি যে কোনো গাড়ি এসে আইসে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। 2 জন মৃত্যু ব্যক্তি লাশ পড়ে আছে, একজন হচ্ছে ভ্যান চালক আর একজন হচ্ছে যাত্রী। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে নিহত হয়েছেন আরও 2 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে।
এদিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে দুর্ঘটনায় একটি বাসের ছাদ উড়ে গেছে। তবে চালক বাসটি না থামিয়ে ছাদহীন অবস্থায় চালিয়ে নিয়ে যায় আরও অন্তত 10 কিলোমিটার। পরে বাস যাত্রীদের চিৎকারে লৌহজংয়ের কুমারভোগ এলাকায় বাসটি থামায় স্থানীয়রা। এ ঘটনায় আহত হয়েছেন বাসটির অন্তত 20 জন যাত্রী। আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। শোভন মাহমুদ খান, এখন। রোহিঙ্গা প্রত্যাবাসন কঠিন তবে অসম্ভব নয়। প্রত্যাবাসন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে কূটনৈতিকভাবে বড় অগ্রগতি বলে মনে করলেও আরাকান আর্মির সঙ্গে বোঝাপড়া ছাড়া তাদের ফেরানো প্রায় অসম্ভব বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। অন্যদিকে নিজ দেশে ফিরতে আগ্রহী হলেও তাদের ফেরার মতো নিরাপদ পরিবেশ রাখাইনে নেই বলছেন রোহিঙ্গা নেতারা। নাইমা বীরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে 1,80,000-কে ফেরত পাঠানোর যোগ্য চিহ্নিত করায় ফের আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু। যদিও জান্তা সরকারের এমন আশ্বাসে ভরসা নেই রোহিঙ্গাদের। তারা জানেন তাদের মাতৃভূমির প্রায় 90% এখন আরাকান আর্মির দখলে। বছরে যদি 1,80,000 8 বছরে যদি মই নিতে পারে দইলে তো ইনতে মানুষ 40 বছর নপুরাইব খেলা বছরে 35,000 বিয়ার বারের তো আর হিয়ান নচাই আরে হনকান জানর মালর গ্যারান্টির হতাও ন হনকান সেফটি সিকিউরিটির হতাও ন তো আর দাস মানে লজাত দিবে কি লুমিও লজাত দে আর উপর রেসপন্সিবিলিটি নেই হনিকে উপর সরহার নাই। রোহিঙ্গা নেতারাও বলছেন নিজ দেশে ফিরতে আগ্রহী হলেও তাদের ফেরার মতো নিরাপদ পরিবেশ রাখাইনে নেই। আর এলাকা আর টু বি সেফ জুমত দইলি হেডে আরকান আর্মি বাবানো উঠবো মিলিটারি জানটাই বাবানো ইন্টারন্যাশনাল আর এলাকা রোহিঙ্গা এলাকা আর টু পিডিআর সেফ জুম আবার দে হ্যাঁ নদলে আর এখন যাইবি কোনো অসুবিধা নেই। তবে রোহিঙ্গা প্রত্যাবাসনে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে কূটনৈতিকভাবে বড় অগ্রগতি মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। যদিও তাদের পরামর্শ প্রত্যাবাসন ইস্যুতে আরাকান আর্মির সঙ্গে বোঝাপড়া চালিয়ে নিতে হবে বাংলাদেশকে। বাস্তবতা হলো তারা এখন রাখাইন যে অঞ্চলটা আছে সেই অঞ্চলের 90% নিয়ন্ত্রণে চলে এসছে। বিশেষ করে রোহিঙ্গা প্রত্যাবাসন যদি এখন আমরা করতে চাই তাহলে যেই পথ দিয়ে তাদেরকে ফিরতে হবে, যেই সীমান্ত যে চৌকিগুলো আছে সেই নিয়ন্ত্রণগুলো এখন আরাকান আর্মি আছে তাদের নিয়ন্ত্রণে। সুতরাং তাদের সাথে কোনো রকমের সমঝোতা না করে আমাদের পক্ষে কোনো একটি রোহিঙ্গাকেও ওই পাশে পাঠানো সম্ভব না। মিয়ানমার নিয়ে চীন মার্কিন ভিন্ন স্বার্থের ভারসাম্য বজায় রাখার চ্যালেঞ্জও নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। এটা একটা কেওয়াটিক জনপদ, একেবারে বিভিন্ন ধরনের স্বার্থবাদী গোষ্ঠী বিভিন্ন স্বার্থ নিয়ে এখানে কাজ করছে। তো এখানে রোহিঙ্গাতে ফেরত যাওয়াটা একটা নতুন প্রবলেম সৃষ্টি হবে। এটা চায় না কিন্তু অ্যাপারেন্টলি না চাওয়ার কথা, তাদের নিরাপত্তার কথা বলেন, তাদের এলাকায় স্থিতিশীলতার কথা বলেন। এটাকে কিন্তু আমেরিকা ইনভেস্ট করার জন্য বা যে কোনো যারা চায় যে চায়নার বিরুদ্ধে একটা কিছু গড়ে উঠুক তারা কিন্তু এখানে একটা ইনভেস্টমেন্ট করার সুযোগ পাচ্ছে। তবে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে পুরোদমে শুরু না করতে পারলেও ঈদের আগে প্রতীকী হলেও শুরু হবে রোহিঙ্গা প্রত্যাবাসন, প্রত্যাশা অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তার। আগামী ঈদের আগে সিম্বলিক হলেও কিছু মানুষ আরাকানে পৌঁছতে পারবে। নাইমা বীর, এখন, ঢাকা। রাজধানীর বাজারে বেড়েছে চাল, তেল ও পেঁয়াজ সহ বেশ কিছু নিত্যপণ্যের দাম। বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হলো, দাম বাড়ায় অস্বস্তিতে ক্রেতা। এছাড়া পেঁয়াজ, শসা কিংবা করলার মতো সবজির দামও বাড়তি। তবে কিছুটা কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। আরো জানাবেন তাসফিয়া উখরোজ। সয়াবিন ও পাম তেলের দাম বাড়ার পর রাজধানীর বাজারে স্বাভাবিক হয়েছে সরবরাহ। তবে এক লাফে দাম বাড়ায় অস্বস্তিতে ক্রেতা। দাম বাড়ার পরে পর্যাপ্ত পরিমাণ এখনো ওইভাবে আসে পৌঁছেন, যেমন কিছু কিছু আসছে আর কি, যেমন চাহিদা দরকার 500 কার্টন আসছে 200 কার্টন, তো ডিস্ট্রিবিউটর ডিলার পয়েন্ট ওরা ওইভাবে 1 কার্টন 2 কার্টন করে সবাই ম্যানেজ করে দিচ্ছে। এই আর শুধু ভোজ্য তেল নয়, অস্থির চালের বাজারও। মিনিকেট চালের দাম কেজি প্রতি 4 থেকে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 87 থেকে 88 টাকায়। বিক্রেতারা বলছেন মৌসুমের নতুন ধান বাজারে এলে কমবে দাম। চালের দাম একই আছে, ঈদের আগেও যত এখন একই আছে, এদের দাম কম বেশি কিছু দেখে না। আমার যাই তো ওইখানে দাঁড়ায় আছে, কিন্তু বাজারে এসে তো আমার টাকা একটা নিয়ে আসলে টাকা কম হয়ে যাচ্ছে। এদিকে গ্রীষ্মকালীন সবজির সরবরাহ বাজারে বাড়লেও দাম তেমন কমছে না। পেঁয়াজ, শসা কিংবা করলার মতো সবজির দাম এখনো বাড়তি। কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকায়, শসা 100 টাকা ও করলা বিক্রি হচ্ছে 60 টাকায়। পেঁয়াজ আর কমবে না, পেঁয়াজ হয়তো 2-4-5টা আরো বাড়তে পারে সামনের দিকে। পেঁয়াজ আর শুকনো হয়ে গেছে, গিরস ছাড়তে আসে না। পেঁয়াজ, টমেটো, তারপর আপনার
অন্যান্য সবজির প্রত্যেকটা সবজি প্রায় 10 থেকে 15 টাকা কেজিতে বেশি। সব কিছু দামে বাড়তি, সবজির দাম বাড়তি, তারপরে চালের দাম বাড়তি, যা এখানে যায় যাহাই কিনি, ফ্রুটের কিনি ওখানে বাড়তি। এদিকে বাজারে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কিছুটা কমেছে। এছাড়া স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংসের দর। তাজফিহা উখরোজ, এখন, ঢাকা। রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রসহ পেশাদার ছিনতাইকারী শাকিলকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। সকালে গাজীপুরের কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইমরান খান সাকিব ওরফে শাকিলকে গ্রেপ্তার করা হয়। মিরপুর মডেল থানা জানিয়েছে, গেল বুধবার ভোর 4:30টার দিকে ভুক্তভোগী অ্যাঙ্গোজাই মার্মা ও তার চাচাতো বোনের সঙ্গে শান্তি পরিবহনের বাস থেকে নেমে রিকশায় পশ্চিম শেওড়াপাড়ার বাসায় যাচ্ছিলেন। এ সময় তাদের বহনকারী রিকশায় মান্নান সরণির কাছে পৌঁছালে শাকিল ও 2 সহযোগী মোটরসাইকেলে এসে চাপাতি দেখিয়ে একটি মানিব্যাগে থাকা নগদ টাকা, 3টি ক্রেডিট কার্ড, জাতীয় পরিচয়পত্র, মেট্রো কার্ড ও মূল্যবান কাগজপত্র ছিনিয়ে নেয়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি মামলা হয়েছে। ইয়েমেনের রাশি ইসা বন্দর লক্ষ্য করে চালানো মার্কিন বিমান হামলায় অন্তত 38 জন নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনীর দাবি, হুথি বিদ্রোহী গোষ্ঠীর জ্বালানির উৎস ধ্বংস করার লক্ষ্যে চালানো হয় এই অভিযান। জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে গোষ্ঠীটি। এদিকে স্যাটেলাইট চিত্র সরবরাহের মাধ্যমে চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে হুথিদের সহায়তার অভিযোগ তুলেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আরও জানাবেন নাফি আরমান মনন। বছরের অন্যতম শক্তিশালী মার্কিন বিমান হামলায় বিপর্যস্ত ইয়েমেন। শুক্রবার ভোররাতে চালানো হামলার লক্ষ্যবস্তু ছিল দেশটির রাস ইসা জ্বালানি বন্দর। ইতোমধ্যেই শতক ছাড়িয়েছে হতাহতের সংখ্যা। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, হুতি বিদ্রোহী গোষ্ঠীর জ্বালানির উৎস ধ্বংস করার লক্ষ্যে চালানো হয় এই অভিযান। তবে হতাহতের সংখ্যা নিয়ে কোনো মন্তব্য করেনি পেন্টাগন। জাতিসংঘের তথ্য বলছে, দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় বন্দর রাস ইসায় রয়েছে তেল পাইপলাইন, যা ইয়েমেনের গুরুত্বপূর্ণ ও অপরিবর্তনীয় অবকাঠামো। দেশটির 70% আমদানি ও 80% মানবিক সহায়তা এই বন্দরের ওপর নির্ভরশীল। এদিকে মার্কিন হামলার জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে হুতি বিদ্রোহী গোষ্ঠী। এ সময় সাইরেনের শব্দে কেঁপে ওঠে ইসরায়েলের মধ্যাঞ্চল ও জেরুজালেম। যদিও মিসাইলটি সফলভাবে প্রতিহতের দাবি করেছে আইডিএফ। 18 মার্চ অস্ত্রবিরতি ভেঙে গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলকে লক্ষ্য করে 20টির বেশি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে গোষ্ঠীটি। এদিকে স্যাটেলাইট চিত্র সরবরাহের মাধ্যমে মার্কিন হামলার বিরুদ্ধে হুতিদের সহায়তার অভিযোগ উঠেছে চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। তার দাবি, চীন সরকার বৈশ্বিক শান্তিদূত হবার কথা বললেও এর উল্টো কাজ করছে। Moreover, we can confirm the reporting that Changguang Satellite Technology Company Limited is directly supporting Iran-backed Houthi terrorist attacks on U.S. interests. Their actions and Beijing's support of the company, even after our private engagements with them, is yet another example of China's empty claims to support peace. এ সময় হুতি বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তার অভিযোগে ইন্টারন্যাশনাল ব্যাংক অফ ইয়েমেন ও প্রতিষ্ঠানটির 3 শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা নিশ্চিত করেন ট্যামি ব্রুস। নাফি আরমান মনন, এখন, বিশ্ব। নিউ ইয়র্কে রেমিটেন্স ফেয়ার বর্জনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ব্যবসায়ী ও সাংবাদিক নেতারা। তাদের দাবি, পতিত আওয়ামী লীগের দোসররা অর্থ পাচারের উদ্দেশ্যে এই মেলার আয়োজন করেছে। এমন বিতর্কিত আয়োজনে যোগদান থেকে বিরত থাকতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতি আহ্বান জানানো হয়েছে। অন্যথায় রেমিটেন্স শাটডাউনের হুমকি তাদের। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। আসছে 19 ও 20 এপ্রিল নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বাংলাদেশ রেমিটেন্স ফেয়ারের। এতে স্থান নির্ধারণ করা হয়েছে একটি রেস্টুরেন্টের বেজমেন্ট। যদিও এখানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে আসছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর সহ এফবিসিসিআই ও বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সর্বাধিক রেমিটেন্স প্রেরণকারী দেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক রাজধানী নিউ ইয়র্কে বাংলাদেশ রেমিটেন্স ফেয়ারের আয়োজন কারা করেছে তা জানেন না প্রবাসীরা। পত্রিকার বিজ্ঞাপন থেকে জানা যায়, বিইউএসসিসিআই এবং ইউএসএ বাংলাদেশ বিজনেস লিঙ্কস নামের দুটি সংগঠন মেলার আয়োজক।
এই সংগঠনগুলোর কার্যক্রম সম্পর্কে স্পষ্ট ধারণা নেই কারো। মেলার আড়ালে যুক্তরাষ্ট্রের টাকা ও মানব পাচারের আয়োজন চলছে অভিযোগ করে এই রেমিটেন্স ফেয়ার বন্ধের আহ্বান জানিয়েছে এখানকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির অভিযোগ, আওয়ামী লীগের দোসর বিশ্বজিৎ সাহার নেতৃত্বে অর্থ পাচারের একটি বিরাট সিন্ডিকেট তৈরি হয়েছে। ওই ফ্রি টিকিট পায়, ফ্রি হোটেল পায়, এই সুযোগ সুবিধা নিতে যদি আসে এই রেমিটেন্স ফেয়ারে, তাহলে আমরা তাদেরকে প্রতিহত করব। আমরা কালো তালিকায় ভুক্ত করব কোন কোন ব্যাংক আসছে, আমরা সেই সমস্ত ব্যাংকে আমরা রেমিটেন্স পাঠাবো না। সবাইকে আহ্বান জানাবো, আপনারা দয়া করে আমাদের এই নিউ ইয়র্কে যে ফেয়ারটা হতে যাচ্ছে এটাকে বয়কট করার দাবি, এবং এই অনুষ্ঠানটা যেন বাংলাদেশের গভর্নমেন্টের প্রোটোকল থেকে টোটালি বয়কট এবং স্থগিত করার জন্য আমরা অনুরোধভাবে এবং অনেক রিকোয়েস্টের মাধ্যমে, হাম্বল রিকোয়েস্টের মাধ্যমে আমরা এটাকে বন্ধ করার দাবি জানাচ্ছি। নিউ ইয়র্কের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক সংবাদ সম্মেলন করে এমন আয়োজন প্রতিহত করার ঘোষণা দিয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, রেমিটেন্স ফেয়ার করে বাংলাদেশের সরকারি বেসরকারি খাতের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে বিশ্বজিৎ চক্র। নানা অভিযোগ তোলে এই মেলা বন্ধের আহ্বান জানিয়েছেন জ্যাকসন হাইটস বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতিও। সাংবাদিক নেতারাও বিতর্কিত ব্যক্তির অধীনে রেমিটেন্স ফেয়ারের বিপক্ষে। রেমিটেন্স ফেয়ারকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফেয়ারে অংশ নাও নিতে পারেন বলে জানিয়েছে একটি সূত্র। এই জন্য বাংলাদেশ কনসুলেট গভর্নরকে নিয়ে আয়োজন করেছে মতবিনিময় সভার। তবে এ বিষয়ে বিশ্বজিৎ সাহার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কল ধরেননি। আব্দুল আহাদ, এখন যুক্তরাষ্ট্র। ঢাকার দূষণ ছেড়ে সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে যশোরে। একাধিক প্রবাসী ফুটবলার নিয়ে শক্তিশালী দল লাল সবুজের প্রতিনিধিদের। কোচ, খেলোয়াড় সবারই লক্ষ্য চ্যাম্পিয়নশিপ। যশোর থেকে আরো জানাবেন ওয়াসিউল হক পান্থ। দেশের ফুটবলে নতুন অধ্যায়ের সূচনা হলো। প্রথমবার রাজধানীর বাইরে জাতীয় অনূর্ধ্ব-19 ফুটবল দলের 2 সপ্তাহব্যাপী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে। রাজধানীর কোলাহল আর কমলাপুরের অস্বাস্থ্যকর পরিবেশের চেয়ে যশোরের গ্রামীণ পরিবেশের এই একাডেমি নজর কেড়েছে সবার। প্লেয়ারদেরকে যা দেখলাম, যে আমি অনেক আশাবাদী এই প্লেয়ার নিয়ে, যে আমি একটা ভালো জায়গায় যাইতে পারবো আমার মনে হইতেছে। আর আমার যে চাপ, আমার মনে হয় না চাপ, যে ভালো প্লেয়ার আমি পাইছি আমার মনে হয় না এটা চাপ হবে। হামজা চৌধুরীর অভিষেকের পর দেশের ফুটবলে প্রবাসী খেলোয়াড়ের জোয়ার। বয়সভিত্তিক দলেও আছেন একাধিক প্রবাসী। এদের মধ্যে ফাহমিদুলের সাথে ইতালিয়ান লিগে খেলা আব্দুল কাদির যেন সকলের মধ্যমণি। প্রথমবারের মতো দেশের জার্সি গায়ে জড়ানোর আগেই তার চোখে সাফ জয়ের স্বপ্ন। একই স্বপ্ন বুনছেন দলের কোচ গোলাম রাব্বানী ছোটনও। আমি প্রতিদিন আমার বেস্টটা দিতে চাই, তো সবসময় বেস্টটা ট্রেনিংয়ে হোক, সবসময় আমার বেস্টটা দিয়ে আমি বাংলাদেশের জার্সি জড়াতে চাই। প্রত্যাশা তো অবশ্যই আমাদের আছে, এবং সাপে তো আমরা সবসময় যে আমরা ভালো করার জন্য যাই মানে সিনিয়র লেভেলে প্রবাসী ফুটবলারদের সাথে দেশীয়দের সম্পর্ক নিয়ে বিভিন্ন গুঞ্জন থাকলেও বয়সভিত্তিক দলটির পরিবেশ একদমই ভিন্ন বলে জানিয়েছেন কোচ। ছেলেরা আছে, তারাও সহযোগিতা করতেছে এবং তাদের একটা ভালো বন্ডিং, আমরা খুব অল্প দিনের মধ্যে তারা আসছে, কিন্তু ভালো একটা বন্ডিং দেখতে পাচ্ছি। আমাদের 3জন ফরেন প্লেয়ার আছে, তারা খুবই ভালো প্লেয়ার, ওদের স্কিল অনেক ভালো। ওদের সাথে আমরা 3-4 দিন হয়েছে আমরা ওদের সাথে কাজ করতেছি। বয়সভিত্তিক দলে দক্ষিণ এশিয়ায় বরাবরই বড় নাম বাংলাদেশ। এবারের অনূর্ধ্ব-19 দলটিই গেল সাফ অনূর্ধ্ব-17 রানার্স আপ। তাই বয়স বদলালেও টুর্নামেন্ট দিয়েই গেল আসরের প্রতিশোধ নিতে চায় টিম বাংলাদেশ। কষ্ট তো আছে, আমরা গত 2 বার 17 ফাইনালে উঠে ট্রফি নিতে পারি নাই, সেই আক্ষেপটা তো আছে ভিতরে, সেটা এখন ঘুষাতে চাই। বৃহস্পতিবার শুরু হওয়া ফুটবল দলের 2 সপ্তাহের ক্যাম্প শেষে বিকেএসপি টার্ফে অনুশীলন করবে দল। 9 থেকে 19 মে ভারতের অরুণাচল প্রদেশে অনুষ্ঠিত হবে এবারের সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপ। ওয়াসিউল হক পান্থ, এখন যশোর। ইনজুরির কারণে আইপিএল থেকে ছিটকে যাওয়া নিউজিল্যান্ডের অলরাউন্ডার গ্লেন ফিলিপসের পরিবর্তে গুজরাট টাইটান্সে দলে ভিড়িয়েছে শ্রীলঙ্কার দাসন সানাকাকে ভিত্তিমূল্য 75 লাখ রুপিতে দলে নিয়েছে গুজরাট। ইন্ডিয়ান ফ্রাঞ্চাইজি লিগে খেলার খুব বেশি অভিজ্ঞতা নেই সানাকার। এর আগে আইপিএলে মাত্র 3 ম্যাচ খেলেছেন 33 বছর বয়সী এই ক্রিকেটার। মূলত ব্যাকআপ খেলোয়াড় হিসেবে সানাকাকে স্কোয়াডে যুক্ত করেছে গুজরাট টাইটান্স। অন্যদিকে
ফিলিপসের চোটে পড়ার বিষয়টি দলের জন্য বড় দুঃসংবাদ, কারণ কিউই এই অলরাউন্ডার ব্যাটিং, বোলিং এবং বিশেষ করে ফিল্ডিং সহ যে কোনো দলের জন্য বেশ কার্যকরী। শেষ করছি এখন দুপুর। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। হাওড়ে ধান কাটা উৎসব, ব্যস্ততা মাড়ায়ে ভালো ফলনে কৃষাণীর মুখে হাসি, বৃষ্টি ঢলের আভাসে সুনামগঞ্জে দুশ্চিন্তা। আল্লাহ দিলে এখন বালাই আছে, ধানের ফসল খুব বেশি ফলছে, ঠিক আছে, ধান কাটা হইতেছে মানে 3 বন্ডের মাঝে মানে একবার কাটা হয়েছে আর 2 ভাগ রয়েছে কাটার বাহির। ঘোষিত সময়সীমায় সংস্কার শেষ করে নির্বাচন দাবি জামায়াতের। বিএনপির বিপুল জনসমর্থনের ভয়ে ভোট এড়িয়ে যাওয়ার অভিযোগ দলটির। দুই মার্কিন উপসহকারী মন্ত্রীকে শুল্ক বিষয়ে জানিয়েছে সরকার, জানালেন তৌহিদ হোসেন। মুর্শিদাবাদে দাঙ্গায় বাংলাদেশকে জড়ানোর প্রতিবাদ ঢাকার। হবিগঞ্জে ট্রাক পিকআপ সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ গেল 4 ইটভাটা কর্মীর। চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জে, ময়মনসিংহে আরও 6 জন নিহত। এবং রাজধানী সহ সারা দেশে একযোগে পলিটেকনিক শিক্ষার্থীদের কাফন মিছিল, 6 দফা আদায় না হওয়া পর্যন্ত মাঠ না ছাড়ার হুঁশিয়ারি। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।